বিএনপির মহাসমাবেশ করার মতো ঢাকাতে জায়গা নেই। বিএনপি এই মুহূর্তে মহাসমাবেশ করলে পুরো ঢাকা শহর অচল হয়ে যাবে। একজন প্রকাশ্য খুনি অপরাধীকে যখন সম্মান দিয়ে মন্ত্রী বানানো হয় তখন আল্লাহ তাআলা ক্রোধান্বিত হয়। দেশের সড়ক পরিবহন, নৌ পরিবহনে যতগুলো দুর্ঘটনা ঘটেছে সবকিছুর দায় একে নিতে হবে, এর দলকে নিতে হবে। এই অপদার্থ তো মন্ত্রী হওয়ার পরেই চাঁদাবাজিকে সমঝোতা বলে জায়েজ করে ফেলেছেন। ডক্টর ইউনূস সরকারের 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সুযোগ ছিল, কিন্তু তারা থাকেনি, তারা নির্বাচন দিয়ে চলে গেছেন। কিন্তু এখানে অনেক রহস্য স্পষ্ট হয়ে গেছে। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিল, এটা সত্যি কথা, কিন্তু এইটারও আবার আওয়ামী লীগ মিথ্যা বানিয়েছে। অতএব এই ইতিহাসের কোনোটাই সত্যি না। সত্যি যে ইতিহাস, সেটা যদি নাকি করতে চাইতো তাহলে 55 বছরে করা সম্ভব ছিল। প্রতি বছর একটা মন্ত্রণালয় করা হয়, বালযুদ্ধ মন্ত্রণালয়। এই বালযুদ্ধ মন্ত্রণালয়টাকে আপনার একজন মন্ত্রী দেয়, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সচিব, উপসচিব, যুগ্ম সচিব, সচিব টচিব দিয়া বিশাল একটা অফিস নিয়ে সচিবালয় তারা দখল করে আছে। সেই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় 55 বছরে আজ পর্যন্ত আমাদেরকে বলতে পারে নাই কতজন মানুষ মারা গিয়েছিল, কতজন মুক্তিযোদ্ধা, কারা আসল মুক্তিযোদ্ধা, কারা আসল রাজাকার, কিচ্ছু না। ঈদের আনন্দের ডামাডোলের ভিতরে দুজন কুখ্যাত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিএনপি সরকার। আপনারা হয়তো এই আনন্দের ভিতরে থেকে বিষয়টি অনেকেই জেনেছেন, অনেকেই জানার সুযোগ পান নাই। এই ব্যক্তি দুটিকে, কি তাদের পরিচয়, কেন তাদেরকে গ্রেপ্তার করা হলো, তাদের অতীত ভূমিকা কী ছিল, এবং সরকার যে তাদেরকে গ্রেপ্তার করেছে, এই গ্রেপ্তার করার পরে এটা কি নাটক, নাকি দুদিন পরে তাদেরকে ছেড়ে দেওয়া হবে? কারণ এই দুজন ব্যক্তির খুঁটি এত শক্ত যে স্বয়ং তারেক রহমানও এদেরকে আটকিয়ে রাখতে পারবেন কিনা এ ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই তথ্যবহুল একটা ভিডিও আজকে আপনাদের সম্মুখে নিয়ে হাজির হয়েছি। দর্শক, ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন না, এবং তাদের কথাগুলো শুনেই বুঝতে পেরেছেন যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট কীরকম হতে চলেছে বা কীরকম হচ্ছে। দর্শক, আজকে সেই সমস্ত ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো ভিডিও দেখলে এবং যে কথাগুলো শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দর্শক শ্রোতা, তাই বলবো না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হওয়ার প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। ঈদের আনন্দের ডামাডোলের ভিতরে দুজন কুখ্যাত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিএনপি সরকার। আপনারা হয়তো এই আনন্দের ভিতরে থেকে বিষয়টি অনেকেই জেনেছেন, অনেকেই জানার সুযোগ পান নাই। এই ব্যক্তি দুটিকে, কি তাদের পরিচয়, কেন তাদেরকে গ্রেপ্তার করা হলো, তাদের অতীত ভূমিকা কী ছিল, এবং সরকার যে তাদেরকে গ্রেপ্তার করেছে, এই গ্রেপ্তার করার পরে এটা কি নাটক, নাকি দুদিন পরে তাদেরকে ছেড়ে দেওয়া হবে? কারণ এই দুইজন ব্যক্তির খুঁটি এত শক্ত যে স্বয়ং তারেক রহমানও এদেরকে আটকিয়ে রাখতে পারবেন কিনা এ ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। আমরা চলেন আল্লাহর নামে শুরু করি। অর্থাৎ ঈদ উল ফিতর অনুষ্ঠিত হয়েছে গত শনিবারে, আর সোমবারে দুজন ব্যক্তিকে আটক করা হয়েছে ডিবি পুলিশ। একজনের গ্রেপ্তারের বিষয়টি খুব বেশি জোরে সোরে উচ্চারিত হয়েছে, আর একজনেরটা একটু কম উচ্চারিত হয়েছে। যাকে নিয়ে বেশি শোরগোল করা হয়েছে তিনি হচ্ছেন ১/১১ সেই কুখ্যাত কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরী। আর যাকে নিয়ে একটু কম শোরগোল করা হয়েছে, অনেকটা বলা চলে নিবৃতে, তিনি হচ্ছেন ডিজিএফআই এর সাবেক প্রধান মামুন খালেদ। এই দুই ব্যক্তি কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলো, এই বিষয়টি একটু আপনাদের জানা দরকার। এবং তাদেরকে কি আইনের মার পেছে বিএনপি সরকার আবার বের করে আনবে, এরকম একটা জল্পনা কল্পনা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। কারণ বিএনপি বেশ কয়েকদিনে শেখ হাসিনার কিছু একনিষ্ঠ দোসর, যারা 5 আগস্টের পূর্ববর্তী সময়ে শেখ হাসিনার সমস্ত অপকর্মের লাইসেন্স দিয়েছিল, বৈধতা দিয়েছিল, বিএনপি জামাতকে যে হত্যা করা যায়, তারা যে কোনো মানুষ নয়, একটা তেলাপোকা বা তার চেয়েও নিকৃষ্ট কোনো প্রাণী, এই ধরনের বয়ান তারা উৎপাদন করে দিয়েছিল শেখ হাসিনাকে। আর এইগুলোতে উদ্বুদ্ধ হয়ে শেখ হাসিনা কিন্তু হত্যাযজ্ঞে মেতে উঠেছিল, এবং তারা জুলাইকে সরাসরি জুলাই সন্ত্রাসী এরকম আখ্যায়িত করেছে। তাদেরকে ইউনূস সরকার গ্রেপ্তার করেছিল, কাউকে কাউকে তারেক রহমান তাদেরকে মুক্তিই দেয় নাই, শুধু রীতিমতো তাদেরকে মুক্তি দিয়ে এনে তাদের সাথে ফোনে আবার কথা বলেছে, কুশল বিনিময় করেছে। অনেকটা এরকম যে ভাই, ওরা যা করবার করেছে, আপনার সাথে তো অনেক অন্যায় হয়ে গেছে, ক্ষমা করে দেবেন আমাদের। বিষয়টা এরকম। কেন এরকম করা হয়েছে? এর কারণ হচ্ছে বিএনপি, আপনারা জানেন যে তাদের ভিতরে বুদ্ধিজীবীর প্রচন্ড অভাব। তাদেরকে যে ন্যারেটিভ তৈরি করে দেবে, বুদ্ধি দিয়ে পরামর্শ দেবে, এরকম লোক বিএনপির ভিতরে নাই। তারা এই সাইডে কাজ করতে পারে নাই, এই সাইডে লোক তারা উৎপাদন করতে পারে নাই। যার কারণে এই যে বুদ্ধিজীবী খোরা, এই খোরাটা কাটিয়ে ওঠার জন্য তারা আওয়ামী ঘরানার ওই সমস্ত লোকদেরকে তারা প্যাট্রোনাইজ করছে, তাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে, এবং চেষ্টা করছে এদেরকে দিয়ে বিএনপির ন্যারেটিভ যাতে তারা তৈরি করে দেয়। এখন এতে আখেরে ফল কি হবে? আখেরে ফল কিন্তু খুব বেশি ভালো হবে না। কারণ যে আনিস আলমগীর, যে আব্দুল নূর তুষার সারা জীবন আওয়ামী গুনগান গেয়ে গেছে, মুজিবের কথা শুনলে যাদের এখনো মানে কানতে কানতে প্যান্ট কাপড় চাপড় সবকিছু নষ্ট হয়ে যায়, হাসিনার কথা শুনলে যারা এখনো আল্লাদে গদগদ হয়ে হাসিনা যে একটা আল্লাহ ফেরেস্তা এইটা বানানোর চেষ্টা করে, সেই তারা যদি বিএনপির পক্ষে এসে গুরুত্বপূর্ণ পদেও বসে যায় অনেক সময়, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, তাহলে বিএনপির অবস্থা কি হবে এবার আপনারা একটু চিন্তা করুন। যাই হোক, তো মামুন খালেদ এবং মাসুদ উদ্দিন চৌধুরী, এদের কথা বলছিলাম।
আমরা মাসুদউদ্দিন চৌধুরীকে দিয়েই শুরু করি। এই মাসুদউদ্দিন চৌধুরী তার ক্যারিয়ার শুরু হচ্ছে ত্রাণের তেল চুরির মাধ্যমে। আপনারা জানেন 1974 সালে দেশে যখন শেখ মুজিবের শাসন চলছিল, প্রচন্ড দুর্ভিক্ষ, ওই দুর্ভিক্ষে বলা হয় যে পৃথিবীর ভিতরে যে কয়েকটা দুর্ভিক্ষ হয়েছে 1974 সালের দুর্ভিক্ষ তার ভিতরে সবচেয়ে অন্যতম। এখানে কয়েক লক্ষ মানুষ না খেয়ে মারা গেছে। এখানে বলা হয়ে থাকে এই দুর্ভিক্ষের সময় কাপড়ের অভাবে রংপুরের বাসন্তীরা যখন জাল পরে তাদের লজ্জা ঢাকার চেষ্টা করছিল, তখন শেখ মুজিবুর রহমান তার পুত্রকে সোনার মুকুট মাথায় দিয়ে বিয়ে দিতে নিয়ে গিয়েছিলেন। আমরা মুরব্বীদের কাছে শুনেছি এবং ইতিহাসেও তার প্রমাণ আছে। 74-এর দুর্ভিক্ষের সময় মানুষ ডাস্টবিনে কুকুরের সাথে ডাস্টবিনের খাবার ওই উচ্ছিষ্ট ভাগ করে খেয়েছে, এমনকি বমি পর্যন্ত খেয়েছে, মানুষের বমি খেয়েছে। সেই 74-এর দুর্ভিক্ষের সময় যখন রিলিফের তেল এসেছিল, এই মাসুদউদ্দিন সেই তেল চুরি করে বিক্রি করে দিয়েছিল এবং ময়মনসিংহে সেটা খালাস হয়েছিল। তিনি এই সাহসটা কোথায় পেয়েছিলেন? তিনি রক্ষী বাহিনীর সদস্য ছিলেন, কুখ্যাত রক্ষী বাহিনী, মুজিব বাহিনী যাকে বলে। ভারতের সরাসরি ইন্ধনে যে বাহিনীটা গঠিত হয়েছিল, যেটা ভারত গঠন করে দিয়েছিল, এই রক্ষী বাহিনীর সদস্য ছিল এই মাসুদউদ্দিন, যার কারণে সে ওই ক্ষমতা পেয়েছিল। এরপরে তার নামে বিভিন্ন থানায় ওই সময় মামলা হয় এই তেল চুরির অপরাধে। এখান থেকেই তার শুরু। 75 সালে শেখ মুজিবুর রহমান যখন সপরিবারে নিহত হন, তখন রক্ষী বাহিনী তো বিলুপ্ত হয়ে যায়। রক্ষী বাহিনী বিলুপ্ত হবার সাথে সাথে তখন এর ভিতরে যারা চৌকস ছিল, যারা চালাক চতুর ছিল, তাদেরকে অফিসার র্যাঙ্কে ঢুকানো হয়। মাসুদউদ্দিন চৌধুরী এই অফিসার র্যাঙ্কে ঢুকেছিল। অফিসার র্যাঙ্কে ঢোকার পরেই তো তার রাজনৈতিক ক্যারিয়ার হু হু করে বাড়তে থাকে। পরবর্তীতে তিনি ডিজিএফআই এর প্রধান হলেন, তারপরে প্রিন্সিপাল স্টাফ অফিসার হলেন, বিভিন্ন জায়গায় তিনি জিওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এক কথায় তার বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয়ে যায়। সে কিন্তু সেনাপ্রধান হওয়ার দৌড়েও এগিয়েছিল, শেখ হাসিনা তাকে ওই জায়গায় দিতে যাচ্ছিল, কিন্তু কোনো একটা কারণে তার যে ওই যে বিশ্বাসঘাতকতা, বেশ কিছু জায়গায় তার বিশ্বাসঘাতকতার প্রমাণ পাওয়ার কারণে শেখ হাসিনা তাকে ওইখানে দেয় নাই, না দিয়ে তাকে প্রথমে এমপি নমিনেশন দিয়েছিল ফেনীর দাগন ভূঁইয়া থেকে। এই দাগন ভূঁইয়া থেকে প্রথমে সে এমপি হয়। পরবর্তীতে 2018 এবং 2024-এ শেখ হাসিনা আমিডামি নির্বাচন করলো, রাতের ভোট করলো। তো এখানে তো লোক দরকার, এই মাসুদউদ্দিনকে জাতীয় পার্টির কাছে ভিড়িয়ে দেয় যে তুমি ওখান থেকে নির্বাচন করো। এটা কিন্তু শেখ হাসিনার পরামর্শেই এই কাজটি হয়েছিল, তার পরিকল্পনায়। 2বার সে এমপি নিযুক্ত হয়। শুধু তাই নয়, মজার ব্যাপার কি জানেন? মাসুদউদ্দিনের এই যে এরকম হু হু করে সামনের দিকে উঠে যাওয়া, এর পিছনে অন্যতম নেপথ্য কারিগর কে ছিলেন জানেন? শুনলে আপনারা চমকে যাবেন। আমাদের দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপন ছোট ভাই, তিনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, সাইদ ইস্কেন্দার। এই সাইদ ইস্কেন্দার হচ্ছে ওই মাসুদউদ্দিন চৌধুরীর আপন ভাইরা ভাই। মেলে হিসাব দেখেন কোন জায়গা থেকে কোথায় যাচ্ছে, আপন ভাইরা ভাই। তো এই লোকটা সেনাবাহিনীতে সাইদ ইস্কেন্দারের, যেহেতু বিএনপি সরকার ক্ষমতায়, তো সাইদ ইস্কেন্দারের উৎসাহে এবং প্রকাশ্য সহযোগিতায় সে তর করে উপরে উঠতে থাকে। এরপরে তো যথারীতি 1-11 সংগঠিত হলো। এবার সাইদ ইস্কেন্দারের আপন ভাইরা ভাই, তারেক রহমানের আপন মামার ভাইরা, সে তারেক রহমানকে এবং আরাফাত রহমান কোকোকে ধরে এমন নির্যাতন নিপীড়ন চালিয়েছে যে তারেক রহমানের মেরুদণ্ড পর্যন্ত ভেঙে ফেলেছে। আরাফাত রহমান কোকোকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে এই মাসুদউদ্দিন চৌধুরী। শুধু তাই নয়, মাসুদউদ্দিন চৌধুরী এখন হাজার হাজার কোটি টাকার মালিক। কিভাবে হয়েছে জানেন? সে এমপি হওয়ার পরে মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে আদম ব্যবসা শুরু করে। এই আদম ব্যবসার সাথে আবার কে জড়িত ছিল জানেন? কার সাথে? আমাদের বিএনপির যে বর্তমান বন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। এই আব্দুল আওয়াল মিন্টুর সাথে মালয়েশিয়ায় আদম পাচারের ব্যবসা করত এবং সেখান থেকে সে 10,000-এর বেশি লোক নেওয়া ওই সময় সরকারিভাবে বৈধ ছিল না, কিন্তু এনারা 50,000 করে লোক নিয়ে যেতেন সমস্ত নিয়ম কানুনের তোয়াক্কা না করে। আব্দুল আওয়াল মিন্টুর যোগসাজশে দুইজন একসাথে, এরা এখন ক্ষমতার শীর্ষে। তাহলে এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের আশঙ্কা এখানেই যে তাকে কি আসলে গ্রেপ্তার করে রাখা যাবে, যেহেতু আব্দুল আওয়াল মিন্টুর সহযোগী, তারপরে সাইদ ইস্কেন্দারের ভাইরা ভাই। তো তারেক রহমানের মাজা ভেঙে ফেললেই কি, আর আরাফাত রহমান কোকোকে বিষ প্রয়োগে হত্যা করলেই কার কি আসে যায়? এরা তো স্বার্থের রাজনীতি করে, কোনো এক কায়দায় তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আর মামুন খালেদ, সে তো ডিজিএফআই এর প্রধান ছিলেন এবং বলা হয়ে থাকে যে এই মামুন খালেদ হচ্ছে আয়নাঘরের প্রতিষ্ঠাতা। তিনি আয়নাঘর প্রতিষ্ঠা করেন এবং বিরোধী দলকে, বিশেষ করে বিএনপি এবং জামাতকে ওই আয়নাঘরের ভিতরে পুরে নির্মম নির্যাতনের মাধ্যমে তাদেরকে রাজনীতির ময়দান থেকে ছেটিয়ে বিদায় করাই ছিল তার একমাত্র উদ্দেশ্য। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করাই ছিল এই দুই কুশীলবের অন্যতম উদ্দেশ্য। চারিদিক থেকে যখন আওয়াজ ওঠে মঈনুদ্দিন ফখরুদ্দিনের বিচার করতে হবে, মঈনুদ্দিন ফখরুদ্দিন তো পালিয়ে বিদেশ চলে গেছে। এরা পরবর্তীতে আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়ে যায়, কিন্তু তারা দেশ ত্যাগ করতে পারেনি, যার কারণে এখন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এই যে এত কিছু সংগঠিত হয়েছে এবং এখানে বিএনপির খুব কাছের লোক, তারেক রহমানের খুব আপন আত্মীয় স্বজন তাকে এই পর্যায়ে উঠতে সহযোগিতা করেছে। এখন বাংলাদেশের মানুষের অন্যতম প্রাণের দাবি ছিল এই 1-11 কুশীলবদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদেরকে যথাযথ শাস্তি প্রয়োগ করা। আমার মনে হয় এখন বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এই ব্যাপারে সজাগ হয়েছে, যার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। 55 বছর, এই 55 বছরে কে কতটুকু স্বাধীন, কতটুকু স্বাধীনতা আপনি ভোগ করছেন,
এটা আপনি নিজের প্রশ্ন করেন, প্রশ্ন করলে বোঝা যাবেন যে এই স্বাধীনতায় আপনাকে কতটা আপনার প্রতিদিনের জীবনযাত্রার যে মান সেখানে কতটা উন্নয়ন করতে পেরেছে এটা নিজেরা জিজ্ঞেস করেন। এর উত্তর দুই ধরনের আসবে। এখানে আবার কিছু মানুষ তো উন্নত হয়েছে, যারা কিনা পাতলা পায়খানা পাশার মধ্যে হালকা একটু লিকুইড বের হইলেই মনে করেন এয়ার অ্যাম্বুলেন্স দাঁড়ানো থাকে, সিঙ্গাপুরে নিয়ে যায়। ওনার কাছে স্বাধীনতার ডেফিনেশন একরকম হবে। ক্যান্সার হওয়ার পরেও যে কিনা ক্যামো দেওয়া খুব জরুরি, সেই ক্যামোর সিরিয়াল পাওয়ার জন্য যে যার কিনা 3 মাস বসে থাকতে থাকতে মারা যায়, ক্যামো দিতে পারে না, তার কাছে ঢাকা মেডিকেলে যান, আপনি ক্যান্সার হাসপাতালে যান, আপনি সোহরাওয়ার্দীতে যান, মিটফোর্ডে যান, ওইখানে যায় পরিবেশ দেখলেই বুঝবেন যে স্বাধীনতা কাকে বলে। ওই মানুষের কাছে জিজ্ঞেস করেন, ও আপনার বলে দেবে যে স্বাধীনতা কাকে বলে, এই স্বাধীনতা ওনার জন্য কত উপকার করেছে। আজকে বাংলাদেশের যেটুকু অর্জন শুধুমাত্র একটা জায়গায়, সেটা হচ্ছে প্রবাসীরা দেশের বাইরে থাকে, এরা কিছু ডলার পাঠায়। এই ছাড়া বাংলাদেশের কোনো অর্জন নাই, কোনো জায়গায় কোনো অর্জন নাই। সেই মানুষগুলোরে গিয়ে জিজ্ঞেস করেন তাদেরকেও এই সরকার কতটুকু সুখে রাখতে পেরেছেন। একটা টিকিটের জন্য ঈদে দেশে আসতে পারেনি। সরকারের তো উচিত প্রতিটা প্রতি 2 ঈদে সবাইকে সমপরিমাণ টিকিটের সমপরিমাণ টাকা দিয়ে দিবে সরকার। জানেন, আপনি দেশে ঈদ করতে মন চায়, ছেলে মেয়েরে পড়ালেখা করেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে, আমেরিকায়, কানাডায়, আর ঈদের সময় তাদের সেই লন্ডন টন্ডন গিয়ে আবার বাজার টাজার মার্কেট টার্কেট করে নতুন মডেলের আইফোন টাইফোন গোল্ড মোল্ড সব কিনে নিয়ে আসে, তারপর ঈদ করতে মন চায়। আর সৌদি আরবের ওই প্রবাসীর ইন করতে মন চায় না। ওরা যায় জিজ্ঞেস করেন স্বাধীনতার মানে কি, ও বলে দেবে। সো আপনারা আমার এই ভিডিওটা যখন দেখছেন, আমাদের এই দেশের স্বাধীনতাটা হলো, এই ভিডিওটা দেখার 24 ঘন্টাও পার হয় নাই। দৌলতদিয়া পাটুরিয়া ঘাটের একটা বাস আস্তে করে ফেরি দিয়ে নেমে পানিতে পড়ে গেল। 40-50 জন যাত্রী নিয়ে, সেখানে আমি ভিডিও করার আগ পর্যন্ত যতটুকু জানতে পারলাম 25 জনের লাশ অলরেডি উদ্ধার করা হয়েছে, আরও কতজন মারা যাবে ঠিক নাই। আপনার এই মরার স্বাধীনতা তৈরি হয়েছে 1971 সালের যুদ্ধের মধ্য দিয়ে। আপনি মরবেন, এটাই স্বাধীনতা। আপনি প্রজা, আপনি ওদের গোলামি খাটবেন। ওদের একজন মারা যাবে, ওদের পরিবারের রাষ্ট্রীয় শোক হবে। আপনি 25 জন না, 25,000 মারা গেলেও রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হবে না। এটার নামই স্বাধীনতা। এই স্বাধীনতার জন্যে বাংলাদেশের মানুষ 1971 সালে যুদ্ধ করেনি, যুদ্ধ করেও নাই, এটাও বাস্তব কথা। এখন আপনি ওদেরকে বলবেন, ধরেন স্বাধীনতা এই যে এটা নিয়ে যে বিশাল আকারে সবচেয়ে বেশি করে আওয়ামী লীগকে জিজ্ঞেস করেন, তোর আব্বা বলেছিল তাজউদ্দিন নাকে তেল দিয়ে ঘুমাও, 27 তারিখ হরতাল, 1971 সালে 27 তারিখ হরতাল হওয়ার কথা ছিল। তাজউদ্দিনের মেয়ের লেখা বই, ভাই আপনি আমার বিশ্বাস করার দরকার নাই, আপনারাও আমি বিশ্বাস করব না। সো আমরা 71-এর ওগুলো নিয়েই, যারা ওই সময়ের মানুষ তাদের কথা যা বলেছে তাদেরকে নিয়েই শুনবো। এই শেখ মুজিব সেদিন পাঞ্জাবি ইস্ত্রি করে সুটকেস গুছায় তারপরে পাকিস্তানিদের সাথে চলে গিয়েছিল। এই মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে শেখ মুজিবকে বানানো হয়েছে জাতির পিতা, আর জিয়াউর রহমানকে বানানো হয়েছে স্বাধীনতার ঘোষক। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিল, এটা সত্যি কথা, কিন্তু এইটারও আবার আওয়ামী লীগ মিথ্যা বানিয়েছে। অতএব এই ইতিহাসের কোনোটাই সত্যি না। সত্যি যে ইতিহাস, সেটা যদি নাকি করতে চাইতো তাহলে 55 বছরে করা সম্ভব ছিল। প্রতি বছর একটা মন্ত্রণালয় করা হয়, বালযুদ্ধ মন্ত্রণালয়। এই বালযুদ্ধ মন্ত্রণালয়টাকে আপনার একজন মন্ত্রী দেয়, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সচিব, উপসচিব, যুগ্ম সচিব, সচিব দিয়া বিশাল একটা অফিস নিয়ে সচিবালয় তারা দখল করে আছে। সেই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় 55 বছরে আজ পর্যন্ত আমাদেরকে বলতে পারে নাই কতজন মানুষ মারা গিয়েছিল, কতজন মুক্তিযোদ্ধা, কারা আসল মুক্তিযোদ্ধা, কারা আসল রাজাকার, কিচ্ছু না। এটা একটা ব্যবসা। এই ব্যবসা করে বিএনপি আসলে বিএনপি খায়, আওয়ামী লীগ আসলে সবচাইতে ব্যবসা করে খায়। এই ব্যবসা করার জন্যই এই মুক্তিযোদ্ধাটাকে আমাদের সামনে এইভাবে দাঁড় করে রাখা হয়েছে। আর পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কটা সারা জীবন যেন খুব খারাপ থাকে এই জন্য গাঁজাখুরি এক গল্প, 2 লাখ আপনার এই মহিলাদেরকে করা হয়েছে, রেপ করা হয়েছে। ওরে বাবা রে বাবা, পাকিস্তানিরা তোমাদেরকে চোদে না, সরি লাগে না তোমাদেরকে। তো ওইখানে আরেক হলো কি 30 লাখ মানুষকে হত্যা করেছে। এই 2 বাল দিয়া মানুষের বিশাল আকারে একটা মধ্যে ফেলে রেখেছে। এটার কারণ কি? এটার কারণ হলো বাংলাদেশ যেন সারা জীবন ইন্ডিয়ার পায়ের তলে থাকে, কোনোদিন পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক না হয়, ইন্ডিয়ার ওই পাশে যেন না যাইতে পারে কোনোদিন। যাই করবে, আপনার পররাষ্ট্রনীতি, আপনার অর্থনীতি, আপনার সংস্কৃতি যা আছে সব কিছু কন্ট্রোল করবে ইন্ডিয়া। এই জন্যই আমাদেরকে এইভাবে ধরে রাখা আছে। ভাই 1947 সালে 2 পাকিস্তানের 1000 মাইল দূরে যখন ভাগ করে দিয়ে গেছে না ব্রিটিশরা ওই সময় 2 পাকিস্তানের আলাদা করে দিয়ে গেছে। পৃথিবীতে এমন কোনো দেশ নাই যে 2টা দেশ এরকম ভৌগোলিক মধ্যে না থেকে আলাদা থেকে কোথাও আছে। পৃথিবীতে কোনো দেশে কোনো জায়গায় আছে আপনি বলেন আলাদা একসাথে? কেউ নাই। তো বাংলাদেশ আর পাকিস্তান কেমনে থাকবে? টুডে টুমোরো তারা আলাদা হইতোই, এটা একদম বাস্তবতা। এর বাইরে আমরা কখনোই যাইতে পারতাম না। এক সময় বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে 1968 সালে, যখন শেখ মুজিব জায়া রয়ের সাথে আগরতলায় গিয়ে বৈঠক করেছে। পাকিস্তানিরা দয়া করে ওরে মাফ করে দিয়েছে। ওরা তো ওই সময় ঝুলাই দেওয়া দরকার ছিল, ওরে মাফ করে দিয়ে তারপরেও চেয়েছে একসাথে থাকতে। তারপরেও কন্টিনিউয়াসলি এই পাকিস্তানিদের সাথে যুদ্ধ, পাকিস্তানিদের লোকজনকে মারা, পাকিস্তানি মহিলাদেরকে রেপ করা। শেখ মুজিব আরে বেটা ইতিহাস পড়তে হইলে নিয়ে তর্ক করতে হইলে কারোর সাথে তর্ক করবি কোনো বিষয় নিয়ে ন্যূনতম জানবি তো। আমার যদি আমার মেডিকেল টার্ম নিয়ে কথা বলতে পারি, আমি তো টার্মের কোনো কিছুই জানি না। এখন তুই যদি ইতিহাস নিয়ে কথা বলতে চাস, মিনিমাম তোর আব্বা যে বই লিখে গিয়েছে তোরা দাবি করিস, এটার নাম কি? অসমাপ্ত আত্মজীবনী। তোর বাপের অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে দেখবি এই আদমজি জুট মিলের যে মাঠ, এই কলোনির মাঠের
এখানে একটা পুকুর আছে, সেই পুকুরের মধ্যে শেখ মুজিব বলছে কমপক্ষে 500 পাকিস্তানিদের লাশ এখানে হয়ে আছে, কমপক্ষে 500 এই পানির মধ্যে ভেসে আছে। এইভাবে পাকিস্তানিদের সাথে তিলে 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 বাংলাদেশিদের করা হয়েছে। পাকিস্তানিরা আমাদের কিচ্ছু দেয় নাই, পাকিস্তানিরা আমাদেরকে সব জায়গায় শোষণ করে রেখেছে, পাকিস্তানিদের সাথে পাকিস্তানিরা আমাদেরকে দিয়ে কাজ করে সব নিয়ে গিয়েছে, এখানে কিচ্ছু করে নাই। বেটা পাকিস্তান গিয়েছে আজকে 55 বছর। এই 55 বছরে পাকিস্তান আদমজি জুট মিল দিয়ে গিয়েছে, আদমজি জুট মিল বন্ধ হয়েছে। নিউজপ্রিন্ট কাগজ মিল দিয়ে গিয়েছে, নিউজপ্রিন্ট কাগজ মিল বন্ধ হয়েছে। এই যে বিশ্ববিদ্যালয়গুলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ ফ্যাকাল্টিগুলো, ডিপার্টমেন্টগুলো পাকিস্তান করে দিয়ে গিয়েছে, বেশিরভাগ বিভাগ। রাজশাহী বিশ্ববিদ্যালয় পাকিস্তানের করা, রংপুর মেডিকেল এবং রংপুর বিশ্ববিদ্যালয়, সিলেট ওসমানী মেডিকেল পাকিস্তানের করা, ময়মনসিংহ মেডিকেল পাকিস্তানের করা, চিটাং মেডিকেল পাকিস্তানের করা, এই যে কমলাপুরটা পাকিস্তানের করা, এই যে সংসদ ভবনটা পাকিস্তানের করা। স্বাধীনতার অর্জনের মাত্র 2 বছর আগেও যখন খুব তিক্ত সম্পর্ক, তখনও পাকিস্তানিরা এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টা করে গিয়েছে 1969 সালে। গুগলে সার্চ দিয়ে দেখ এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়েছে। সবগুলো বিশ্ববিদ্যালয়তে সার্চ দিয়ে দেখবি যে 23 বছরের বঞ্চনা গাঞ্ছনার ইতিহাস এগুলি শোনায়, এই বালের কথা। এই পাকিস্তানিরা এই 23 বছরে এই জিনিসগুলো করে দিয়ে গিয়েছে। যদি না হইতো, বালটাও হইতো না। 1974 সালে খালি এই চারুকলাটা হয়েছে, এর বাইরে আজ পর্যন্ত না হয়েছে কোনো নতুন বিশ্ববিদ্যালয়, না হয়েছে ফ্যাকাল্টি। এইটার নামই বাংলাদেশের স্বাধীনতা। এই বালের গান শোনায় ভাই আপনি বলবেন যে ওরা আমাদের শোষণ করার জন্য এখানে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখানে করেছে পাকিস্তানের লোক এসে পড়ার জন্য, তোর লোকেরা শিক্ষিত করার জন্য এগুলো বানিয়েছে, তারা করেছে এগুলো। এই যে পিজি হাসপাতালটা, এই পিজি হাসপাতাল, ঢাকা মেডিকেল হাসপাতাল, ওইখানে দেখবি যে পাকিস্তানি ডাক্তারদের কি অবদান, কি করে গিয়েছে তারা এই হসপিটাল। এটা তো 500 বেডের ছিল একসময়, পরে 1800 বেড। এগুলো কারা করেছে? এই পিজি হাসপাতালে, বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কারা করেছে? পাকিস্তানিরা করেছে। আজকে তাদের সাথে আমাদের বিশাল খারাপ সম্পর্ক। ভাই কোনো সমস্যা নেই, আমি এগুলো বলার মানে এটা না যে আমরা আবার পাকিস্তানিদের সাথে আলাদা হইতে, বা আলাদা হওয়ার দরকার নাই। আমেরিকার সাথে জাপানের আজকে মধুর সম্পর্ক, দক্ষিণ কোরিয়ার মধুর সম্পর্ক, ভিয়েতনামের মধুর সম্পর্ক। ভাই তাদের সাথে যুদ্ধ হয় নাই। আজকে আফগানিস্তানের সাথে রাশিয়ার সম্পর্ক ভালো, একসময় এরা যুদ্ধ করে স্বাধীন হয়েছে ওদের কাছ থেকে। আমেরিকায় আফগানিস্তানকে সাহায্য করেছে। এটাই কৌশল। যার যখন যাকে দরকার হবে, এই ইরানের সাথে রাশিয়ার সম্পর্ক খারাপ ছিল না, তারা আজকে রাশিয়ার কাছ থেকে সব সুযোগ সুবিধা নিচ্ছে না। আমাদের এই সুযোগ সুবিধা যেন আমরা নিতে না পারি, ভারতকে যাতে আমরা ওভারটেক করে কোথাও যাইতে না পারি, এই জন্য এই ধরনের এই গাঁজাখুরি গল্প সব জিয়ে রাখা হয়েছে, যেন পাকিস্তানিদের সাথে আমরা কোনোভাবে কোনো সুযোগ সুবিধা, কোনো চুক্তি, কোনো কিছু করতে না পারি। ভাই পাকিস্তান আলাদা, আমরা আলাদা। আমি আমার কাজে পাকিস্তানকে কাজে লাগাবো, পাকিস্তান পাকিস্তানের কাজে আমাকে কাজে লাগাবে। এইভাবেই চলতে হবে। এখন যদি নাকি আপনি বলেন যে ভারতের সাথে আমাদের যে সম্পর্ক, ভারত হলো আমার ভাই। ভারত কদিন আগে আমাদের তেল দিয়েছে, তেল নাকি কার বলতে গেলে আমার মুখ খারাপ হয়ে যায়, বুঝছেন, আমি কন্ট্রোল করতে পারি না। ওদের কার নাকি কোন দিক দিয়ে নাকি তেল দিয়েছে। আরে ভারত এখন তেল না, ভারত এখন আরও অনেক কিছু দিতে পারে, কারণ ভারতের এখন চিপার মধ্যে আছে, যেই কারণে ভারত এখন আমাদেরকে কোনো না কোনোভাবে একটা করতে হবে। কিন্তু ভারতের আসল চেহারা কি সেটা বুঝবি, সেটা বুঝতে হলে চল একজন একটু বক্তব্য শুনি তোদের ভারতের আব্বাস। ভারত আর হাত গুটিয়ে বসে থাকতে রাজি নয়। তারেক রহমানের দেশে ফেরা এবং প্রধানমন্ত্রী হওয়ার নেপথ্যে ভারতের একটি বড় পরিকল্পনা ছিল, আগেই বলেছি। কথা ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক রাজনীতি হবে না এবং উগ্র মৌলবাদী শক্তি বিশেষ করে জামাতের প্রভাব নিয়ন্ত্রণ করা হবে। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই তারেক রহমানের ভোল বদল শুরু হয়েছে। ভারতের দেয়া সেই প্রতিশ্রুতির কোনো প্রতিফলন এখনো তার কাজে দেখা যাচ্ছে না। তিনি জামাতকে মন্ত্রিসভায় জায়গা দেওয়ার কথা ভাবছেন এবং আওয়ামী লীগের উপর রাজনৈতিক নিষেধাজ্ঞাও আইসিটি ট্রাইব্যুনালে খড়গ বহাল রেখেছেন, বরং চিঠি দিচ্ছেন আইসিটির রায়ের প্রেক্ষিতে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে যাতে তাড়াতাড়ি বাংলাদেশে প্রত্যর্পণ করা হয়। দিল্লির কূটনীতিকদের মতে এটি ভারতের সাথে করা বড় ধরনের কথাখেলাপি বা বিশ্বাসঘাতকতা। আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞার খাড়া তোলার কথা আর উঠছেই না। শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলাবার জন্য উল্টে ভারতের কাছে ইউনুস জমানাচ্ছে, কড়া চিঠি দিয়ে প্রত্যর্পণ দাবি করছে তারেক রহমান সরকার। এসব কিসের লক্ষণ? এই সব কিছু কি সেই পুরনো বিশ্বাসঘাতকতার নতুন সংস্করণ নয়? এটা ঠিক, তারেক রহমান সরকারের বয়স সবে 1 মাস, এর মধ্যে চরম সিদ্ধান্ত নেয়নি ভারত। তবে ঘরপোড়া গরুর সিঁদুরে মেঘ দেখে ভয় পায়। তারেক সরকারের কাজকর্মে সেই সিঁদুরে মেঘের লক্ষণ কিন্তু স্পষ্ট ফুটে উঠছে। আওয়ামী লীগ নেতাদের জেল মুক্তির কোনো খবর নেই। যারা মুক্ত হচ্ছেন বিচার বিভাগের নির্দেশে, নতুন মামলা দিয়ে তাদের আবার ঢুকিয়ে দেওয়া হচ্ছে জেলে। এই যদি বিএনপির গণতন্ত্র রক্ষার আসল ছবি হয়, তাহলে সন্দেহ জাগেই। আর ঠিক এই কারণেই হয়তো এবার ভারত আর কোনো বিশেষ দূতের অপেক্ষা না করে অজিত ডোভালের মাধ্যমে সরাসরি 1 মাসের ডেডলাইন দিয়ে দিয়েছে। ভারত তার সাথে কথাবার্তা বলে শুধু কয়েকটি শর্তে, কয়েকটি বিষয়কে বলে একমত হয়েছিল, কথা নিয়েছিল তারেক রহমানের কাছ থেকে। তাদের মধ্যে 1, ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের যেন বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেয়া না হয়। 2, দেশে ইনক্লুসিভ রাজনীতি যেন ফিরিয়ে আনা হয়, অর্থাৎ আওয়ামী লীগকে সরকারি নিষেধাজ্ঞা থেকে মুক্ত করা যেন হয়। এবং একই সঙ্গে ক্রাইম ট্রাইব্যুনালের অন্যায্য অবৈধ বিচারকে আইন বিরুদ্ধ বলে ঘোষণা করে সেই বিচারকে বাতিল করা। এবং 3, সরকারে কোনোভাবেই চরমপন্থী বা মৌলবাদী শক্তি যেমন জামায়াতের সরাসরি অংশগ্রহণ থাকবে না। ভারতের এই 3 শর্তের সহমত হলে তারেক দেশে ফেরেন এবং ভারত সব রকমের সহযোগিতা দিয়ে তারেকের জয়ের পথ প্রশস্ত করে। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমান সেই 2004 সালের মতোই ভারতের বিশ্বাস ভাঙতে চলেছেন। ভবিষ্যতের পথ নিষ্কণ্টক রাখতে শেখ হাসিনার দেশে ফেরা বন্ধ করো, মৃত্যুদণ্ড বহাল রাখো, আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে দাও, রাজনীতিতে যেন ফিরতে না পারে আওয়ামী লীগ, যাতে আমেরিকার দালালি করবার জন্য বাংলাদেশ অনন্তকাল তৈরি হতে পারে। দিল্লির রণমূর্তি এই কারণেই, এই জন্যই অজিত ডোভালের চরম বার্তা। কেননা পরিস্থিতি আবার সেই 2004-এর দিকে চলেছে।
এই পরিস্থিতিতে ভারত আর হাত গুটিয়ে বসে থাকতে রাজি নয়। নির্ভরযোগ্য সূত্রের খবর অনুযায়ী সেখানে ডোভাল সাহেব কোনো কূটনৈতিক মারপ্যাচ নয়, বরং সরাসরি টাইম বাউন্ড হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের ডিজিএফআই কে সামনে বসিয়ে। কি ছিল সেই হুঁশিয়ারিতে? আগামী 1 মাসের মধ্যে আওয়ামী লীগের উপর থেকে সমস্ত রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। 2, আইসিটি অধ্যাদেশ এবং তার অধীনে দেওয়া সমস্ত সাজা ও শেখ হাসিনার মৃত্যুদণ্ডের নির্দেশ বাতিল করতে হবে। 3, যদি এই 1 মাসের মধ্যে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়া হয় তবে ভারত তার নিজের স্বার্থ, তার জাতীয় স্বার্থ রক্ষায় যে ব্যবস্থা উপযুক্ত মনে করবে সেই ব্যবস্থা নিতে বাধ্য হবে। এই হুঁশিয়ারি শুধু কথার কথা নয়, ভারতের নিরাপত্তা বিশ্লেষকরাও বলছেন জামাতের উত্থান মানে ভারতের উত্তর পূর্বাঞ্চলের অস্থিরতা তৈরি করা। ভারত কোনোভাবেই তার প্রতিবেশী রাষ্ট্রে পাকিস্তান ঘেঁষা কোনো মৌলবাদী শক্তি, যে শক্তি বাংলাদেশের স্বাধীনতার শত্রু, তাদেরকে সহ্য করবে না। ভারত স্পষ্ট বলেছে সংসদের বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা আছে, তবুও জামায়াতকে মন্ত্রী করার কথা উঠছে কেন? পুরনো ভালোবাসার টান, আমেরিকার চাপ। বাংলাদেশ যেন মনে রাখে আমেরিকার সমস্ত হুমকি উড়িয়ে দিয়ে 71-এ ভারতের ফৌজ স্বাধীন করেছিল বাংলাদেশকে। আজ দরকার হলে ভারতের ফৌজ উপযুক্ত ব্যবস্থা নিতে এবারও পিছিয়ে আসবে না। এই হলো ভারতের বন্ধুত্ব। এটা শুরু আজকে থেকে না, সেই 1971 সালের 16 ডিসেম্বর থেকে শুরু করে আজকে পর্যন্ত ভারত কখনো মানতেই পারে নাই যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র। তারেক রহমান তার কথা না শুনলে সে এখানে সোলজার পাঠা, তোরা সোলজার পাঠা, বাংলাদেশে পাঠা, ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান, 2 পাকিস্তান মিলা বাম্বু লাগাবে, পাঠা তোরা যদি ক্ষমতা থাকে তাহলে বাংলাদেশের সোলজার পাঠা ন্যাংটা বানায় ছেড়ে দিবে। বাংলাদেশের প্রতিটা মানুষকে শুধু একটা কথা বলি ভাই, কথা খুব খারাপ লাগতে পারে, চেতনায় আবার পাশে আগুন লাগতে পারে অনেকের, এই বাংলাদেশ যেদিন আক্রান্ত হবে সেদিন সবার আগে পাকিস্তানি ভাইয়েরা এসে আপনার পাশে দাঁড়াবে। এটা গ্যারান্টি দিলাম, আমি জীবিত থাকি অথবা মৃত থাকি, একটা কথা বললাম, পাকিস্তান উইল বি দ্য ফার্স্ট কান্ট্রি আপনারে সাপোর্ট করার জন্য। অতএব পাকিস্তানের সাথে ভাই আমাদের কৌশলগত ভালো সম্পর্ক থাকতে হবে, তাদের সাথে আমাদের অস্ত্রের চুক্তি থাকতে হবে, মিলিটারি চুক্তি থাকতে হবে, বাণিজ্যিক চুক্তি থাকতে হবে, পাকিস্তানের সাথে সব ধরনের চুক্তি থাকতে হবে। যদি না হয় তাহলে এরা সারা জীবন আমাকে এইভাবে এই ধরনেরই করে যাবে। তারেক রহমান যেই কথাগুলো আমরা এর আগে আনন্দবাজারেও শুনেছি, এই ব্যক্তিও যেই কথাগুলো বললো, আপনি চুক্তি করে এসেছেন, যদি কৌশল হয়ে থাকে, 111-এ খালেদা জিয়াকে অফার দেওয়া হয়েছে, খালেদা জিয়া বলেছে না আমি 111-এর এদের কোনো কিছু বৈধতা দিব না, পরে শেখ হাসিনাকে বৈধতা, এই প্রণব মুখার্জি তার বইতে লিখেছেন। তো আমরা ধরে নিলাম আপনি কৌশল করেই তারপরে তাদের সাথে মিলেমিশে এসেছেন, এবং আমরা এখনও পর্যন্ত, আমি আমার কথা বলি, আমি কিন্তু এখন পর্যন্ত আপনার প্রতি আমার যথেষ্ট সম্মান আছে তারেক রহমান। আপনার কিছু বিষয় আমি জানি, যে বিষয়গুলোর কারণে আমার বিশ্বাস যে আপনি কোনোদিন শেখ হাসিনা হবেন না, জিয়া পরিবার কখনো শেখ পরিবার হবে না, এই বিশ্বাসটা আমার আছে। এবং আপনি ঠিক সময় মতো, বিশেষ করে গত 2 দিনে জেনারেল মাসুদ এবং জেনারেল ওর আরেকজন কি মামুন খালেদ, দুইজনকে ধরার পরে আমার ভেতরে সেই বিশ্বাসটা আরও বেশি জন্মেছে যে আপনি এক এক করে সব কটাকে ধরবেন। এবং আপনারা একটা জিনিস বলে রাখি, তারেক রহমান, পৃথিবীতে কেউ সারা জীবন বাঁচে না, আপনাকে যেতে হবে, আমাকেও যেতে হবে। যদি সারা জীবন মানুষের মনে থাকতে চান আপনার বাবার মতো, তাহলে শুধু একটা কথা বলবো যে কিচ্ছু করার দরকার নেই ভাই। আপনি দুর্নীতি করেন, টাকা পয়সা নিয়ে লন্ডনে পাঠান, আপনি আবারও এই আওয়ামী লীগের মতো করে এই প্রচুর টাকা পয়সা নেন, কোনো সমস্যা নেই ভাই। খালি ইন্ডিয়ার বিরুদ্ধে আমাদের একটা জায়গায় দাঁড় করাই দিয়ে যাবেন, যেটা আমরা ইউনুসের কাছে চেয়েছিলাম, ইউনুস করে নাই। আপনার কাছে আমাদের প্রত্যাশা থাকবে এই কাজটা খালি করে দেন, আপনার যে কোনো বিপদে, এই দেশের যে কোনো বিপদে বাংলাদেশের 18 কোটি মানুষ এক হয়ে আপনার পাশে দাঁড়াবে। ভারতে আসতে দেন, দেখি ওরা আমাদেরকে কী করে নিয়ে যায়। খালি আমাদের কিচ্ছু লাগবে না ভাই, আমাদের খালি এই আপনার এই আকাশ নিরাপত্তা ব্যবস্থাটা আমাদের করেন, যাতে আমরা আমাদের ইন্টারসেপশনের এই কাজগুলো যাতে আমরা খুব ভালোভাবে করতে পারি। ওদের আকাশ দিয়ে যদি ওরা আমাদের কিছু করতে না পারে, ওরা মাটিতে নামে আমাদের কিছু করতে পারবে না। সারা জীবন যুদ্ধ করলেও ইন্ডিয়ানরা আমাদের সাথে যুদ্ধ করে পারবে না, এই সাহস ওদের নাই। আর সেই সাথে আমাদের যা লাগে, অস্ত্র লাগে, যা লাগে, সেটা ভাই আপনাদের মানে এই আল্লাহকে সাক্ষী রেখে বললাম, যদি পাকিস্তান সবার আগে আপনার পাশে না দাঁড়ায়, আমি যদি জীবিত থাকি সেদিন আমার জুতার গলা নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব। ডক্টর ইউনূস সরকারের 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সুযোগ ছিল, কিন্তু তারা থাকেনি, তারা নির্বাচন দিয়ে চলে গেছেন। কিন্তু এখানে অনেক রহস্য স্পষ্ট হয়ে গেছে, পর্দার অন্তরালে সব রহস্য ধীরে ধীরে বের হয়ে যাচ্ছে। দর্শক, ইউনূস সরকারের সাবেক উপদেষ্টা, সাবেক মন্ত্রী জনাব আসিফ মাহমুদ, বর্তমান এনসিপি নেতা, তিনি বলছেন 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে ডিপ স্টেট থেকে আমাদের অফার করা হয়েছিল। দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট। এর মানে বাংলাদেশে কে ক্ষমতায় থাকবে, কতদিন থাকবে, কিভাবে থাকবে, এটা ডিপ স্টেট ঠিক করে দেয়, তারা অফার করে। এই অফার কেন তারা করে? তারা পারে বলে। এর তারা 29 সাল পর্যন্ত কাউকে ক্ষমতায় রাখার সক্ষমতা রাখে, যার ফলে তারা অফার করতে পারে বা অফার করেছে। এই একটা বিষয় যে ডিপ স্টেট বাংলাদেশের রাজনীতি খেলতে পারে, এটা ওপেন সিক্রেট। এখন দেখেন, এই ওপেন সিক্রেটস আমরা মেনে নিচ্ছি। আমরা জানি যে ডিপ স্টেট নির্বাচনের ফলাফল ইঞ্জিনিয়ারিং করে পাল্টে দিতে পারে, ডিপ স্টেট কাউকে ঠেকিয়ে দিতে পারে, ডিপ স্টেট চাইলে নির্বাচন হয়, নাইলে নির্বাচন হয় না। এটা জেনে শুনে আমরা সবাই মেনে নিয়েছি। এর মানে একটা ভয়ঙ্কর রাহুল গ্রাসের মধ্যে আছি আমরা, এটা স্পষ্ট হয়ে গেল যে জনগণ চাইলেই যে কেউ ক্ষমতা আসবে তা না, ডিপ স্টেট চাইতে হবে। আসিফ মাহমুদের এই বক্তব্য থেকে একদম স্পষ্ট হয়ে গেল। তাদের কিছু শর্ত ছিল, তারা পুরো স্ট্র্যাটেজি আমাদের সাজিয়ে দিয়েছিল কিভাবে ক্ষমতায় থাকা যায়। আমরা কিন্তু রাজি হইনি। কেন রাজি হয়নি? শর্তের কারণে রাজি হয়নি। এখন যে শর্তের কারণে বা যে শর্ত মানা সম্ভব নয় বলে ইউনূস সরকার 29 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে রাজি হয়নি, তারা নির্বাচন দিয়ে চলে গেছে, জাতির উদ্দেশ্যে যে কমিটমেন্ট সেটা রক্ষা করেছে। এখন ওই ডিবেস্টে ওই শর্ত বিএনপি সরকার মেনে নিয়েছে, ওই শর্ত বিএনপি মেনে নিয়েছে বলেই তারা ক্ষমতায় আসতে পেরেছে। মানে ইউনূস যেটা খায়নি, যেটা ফিরিয়ে দিয়েছে, বিএনপি সেটা গ্রহণ করেছে। যার প্রমাণ আমরা দেখছি, খলিল রহমান পররাষ্ট্রমন্ত্রী, আশিক চৌধুরী এখনো বহাল তবিয়তে আছেন,
ইউনূস বিএনপির কাছে যথেষ্ট মূল্যায়ন পায় এবং আমরা দেখছি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় আনা হয়েছে। হিসাব ক্লিয়ার, স্পষ্ট হিসাব দর্শক। ডিপ স্টেট এটা পারে এবং এটা করে। আসিফ মাহমুদের এই বক্তব্য থেকে আরো বেশ কিছু বিষয় স্পষ্ট হলো যে ডিপ স্টেট বাংলাদেশে এভাবে কাউকে ক্ষমতায় রাখতে পারে, এভাবে শর্ত দেয়, অতীতে অনেক গোষ্ঠীকে এভাবে ক্ষমতায় রেখেছে। তাহলে ডিপ স্টেট কি বুঝতে পারছেন কতটা ভয়ানক শক্তি বাংলাদেশে? তারা কাউকে ক্ষমতায় আনা এবং ক্ষমতা থেকে নামিয়ে দিতে সক্ষম। এমনকি বিএনপি, এই যে আওয়ামী লীগ সরকার যে ক্ষমতাচ্যুত হয়েছে, ক্ষমতা ছেড়ে পালাতে হয়েছে, এই জন্য তারাও ডিপ স্টেটকে দায়ী করে যে আন্দোলন কিছু না, ডিপ স্টেট চেয়েছে, আমার পতন হয়েছে। পাকিস্তানে কোনো সরকারের পতন হলে বা কোনো সরকার কতদিন টিকে থাকবে, ইট ডিপেন্ডস অন ডিপ স্টেট, ইটস ওপেন সিক্রেট। তাহলে কোন রাহুল গ্রাসে আমরা আছি? ডিপ স্টেট কারা কি? অবশ্য ডিপ স্টেটের নানা সংজ্ঞা আছে, তবে এই ডিপ স্টেট বলতে স্পষ্টতই সেনাবাহিনীর একটা অংশকে বোঝাচ্ছে, বিশেষ করে ডিজিএফআই রিলেটেড। ডিজিএফআই এই কাজগুলো করে। এখানে ডিপ স্টেটের মুখ্য হচ্ছে ডিজিএফআই। সে ডিজিএফআইকে ডিজলভ করে দেওয়ার কথা ছিল, কিন্তু ডিজলভ করা হয়নি। ডিজিএফআই আছে এবং সম্মত থাকবে। ইউনূস সরকার একদম প্ল্যান করে দিয়েছেন। তাই প্ল্যান করে দিলে ওই প্ল্যান অনুযায়ী কাজ করলে 29 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারতো। 29 সাল পর্যন্ত ক্ষমতায় থাকলে বিএনপি কিছুই করতে পারতো না, কিন্তু জামাতও কিছু করতে যেত না এবং জনগণও খুশি হতো। কিন্তু ওই যে শর্ত, ওই শর্ত মানলে ইউনূসের ব্যক্তিত্ব থাকে না, ইউনূস থাকে না, যার ফলে ইউনূস ওই শর্ত মানতে যাননি। তার উপর স্ট্র্যাটেজি আমাদের সাজিয়ে দিয়েছিল কিভাবে ক্ষমতায় থাকা যায়। আমরা কিন্তু রাজি হইনি। অনেক কিছু আছে, আমি কিছু বলছি যে কি স্ট্র্যাটেজি সাজিয়ে দিয়েছিল। গণভোটটা আগে দিবে এরকম একটা প্রস্তাব ছিল, এরপর স্থানীয় সরকার নির্বাচন করবে। এই দুইটা করতে পারলে 29 সালের আগে জাতীয় নির্বাচনের কথা কেউ বলতে পারতো না। এই দুটো কাজ করলেই হতো। কিন্তু তারপরও নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য উদ্গ্রীব ছিলেন ইউনূস সরকার, যার ফলে তারা 29 সাল পর্যন্ত ক্ষমতায় থাকেনি, থাকার যথেষ্ট সম্ভাবনা থাকলো। এমনকি এই যে দেখেন, এখানে আরেকটা হিসাব বলে যে বিএনপিও মনে করতো যে মনে হয় আমরা পারবো না, 29 সাল পর্যন্ত ইউনূস সরকার ক্ষমতায় থাকবে। এই বিশ্বাস থেকে এই যে বিএনপি গণভোট মেনে নিয়েছে, ইউনূস সরকার সব প্রস্তাব মেনে নিয়েছে, এখন এসে বলছে যে এটা মানি না সেটা মানি না। তো কেন তখন বিএনপি ইউনূস সরকারের সব প্রস্তাব মেনে নিয়েছিল? কারণ বিএনপি মনে করতো যে ইউনূস এই নির্বাচন তো দিবে না এত তাড়াতাড়ি। এই যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন, এইসব নির্বাচন ইউনূস দিবে না, এগুলো ফাও কথা। ওগুলো ডিপ স্টেটের বিভিন্ন মেকানিজমে সব ভেস্তে যাবে, কিভাবে কি হবে কেউ টেরও পাবে না। এটা বিএনপি বিশ্বাস করতো, যার ফলে ইউনূস যা বলেছে ওইটি মানি। কারণ নির্বাচন তো হবে না, তার চাইতে ওইটা মানি বলে বিএনপিকে চাপে রাখা যায় কিভাবে, সে চিন্তা ছিল বিএনপি। কিন্তু দেখা গেল যে নির্বাচন হয়েছে, টাইমলি হয়েছে, সময় মতোই জাতীয় নির্বাচন হয়েছে, এবং যার মধ্যে দিয়ে বিএনপি ক্ষমতা এসেছে। তো ওই যে বিএনপি বিশ্বাস করতো যে ইউনূস এত নির্বাচন দিবেন, 29 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, এই বিশ্বাসের ভিত্তি ছিল বিএনপিও ডিপ স্টেট নিয়ে সন্দেহ সংখ্যা ছিল। কিন্তু এই ডিপ স্টেটের মধ্যস্থতায় লন্ডনে তারেক রহমানের সাথে মিটিং এর পর এই ডিপ স্টেটই বিএনপিকে বলেছে যে কোনো সমস্যা নেই, ক্ষমতায় আপনারা আনবেন, আমরা এনে দেব। তো দর্শক, 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে ডিপ স্টেট থেকে আমাদের অফার করা হয়েছিল। তো ডিপ স্টেট এখন বাংলাদেশ যে সরকার, এটা কি তারা ডিপ স্টেট ঠিক করে দিয়েছে? এই প্রশ্ন আমরা করতে চাই। এখানে একটা বিষয় দেখেন যে আসিফ মাহমুদ সাহস করে এই ডিপ স্টেটের কথা বলছেন, এবং আরো যারা ডিপ স্টেট নিয়ে সোচ্চার তাদের ছবি সেই ওয়াকারে পদবালক হিসেবে পরিচিত কচুকাতি সাংবাদিকের কাছে চলে যায় এবং তিনি এগুলো নিয়ে নাড়াচাড়া করেন। অনেক কিছু আছে। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করবেন। আর আমাদের নাসির বার্তা ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের আপডেট, গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।